সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার 20টি আসন নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সারা দেশে যে 300টি সংসদীয় আসন আছে, আসনগুলোর চালচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তথ্য এবং যুক্তি দিয়ে। আজ এই আসনগুলোর ভোটের সমীকরণ মেলাতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইরফানুল হক নাহিদ। তিনি প্ল্যানিং এডিটর, নাগরিক টেলিভিশন এবং সভাপতি, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা। এছাড়া আছেন শাহনাজ পারভিন এলিস, তিনি সিনিয়র রিপোর্টার, খবরের কাগজ এবং টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক। এছাড়া আমার সাথে অনলাইনে যুক্ত আছেন আরও তিনজন। তারা হচ্ছেন নাসিম খান কিশোরগঞ্জ থেকে, আবুল কালাম আজাদ টাঙ্গাইল থেকে এবং আশিক ইসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন, এবং সত্যজিৎ দাস ধ্রুব ভৈরব থেকে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ইরফানুল হক নাহিদ, আপনাকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি। আপনি কিশোরগঞ্জের সন্তান এবং কিশোরগঞ্জের মাটি ও মানুষের সাথে আপনার বেশ ঘনিষ্ঠ সম্পৃক্ততা আছে। আমরা যদি কিশোরগঞ্জের রাজনীতির যে ডায়নামিক্স সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে, অতি সংক্ষেপে 1 মিনিট একটু শুনতে চাই, আমরা আসন ভিত্তিক আলোচনার আগে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বাংলা বিষয়ের সকল দর্শককে অভিনন্দন। আসলে কিশোরগঞ্জটা আসলে বরাবরই একটা ঐতিহ্যবাহী এলাকা। আমাদের ধরেন কিশোরগঞ্জের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে উজান, একটা ভাটি। জি। তো আমি ভাটিতে পড়েছি। উজান ভাটির সংমিশ্রণে চমৎকার একটা পরিবেশ হচ্ছে আমাদের এখানে। এখানে রাজনৈতিকভাবে সবসময় আলোচিত থাকে। কারণ দেখবেন বিগত বেশ প্রায় 20 বছর, 15, 16, 17 বছর যাবৎ রাষ্ট্রপতির পদ আমাদের এখানকার ছিল। এখানে বড় বড় নেতা জন্মেছে, সৈয়দ নজরুল ইসলাম, তারপরে গভর্নর আব্দুল মুনেম খান, যদি পাকিস্তান পিরিয়ড ধরেন আপনি। তো এইভাবে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে আমাদের একটা ঐতিহ্যগতভাবে কিশোরগঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ আগে ময়মনসিংহের মধ্যে ছিল, বৃহত্তর ময়মনসিংহের মধ্যে। তো আমরা এখানে ধরেন সত্যজিৎ রায়ের বাড়ি হচ্ছে আপনার, আদি বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। এরপরে আপনার ঈশা খাঁর জঙ্গল বাড়ি আছে। তারপরে আমাদের বিস্তীর্ণ হাওর, যেখানে আমাদের প্রচুর ধান উৎপন্ন হয়। এখানকার পরিবেশ প্রতিবেশ সবই বৈচিত্র্যপূর্ণ। নদী নালা, খাল বিল, হাওর, একটা সংমিশ্রণ আছে আমাদের। আর রাজনৈতিক ভাবে আমরা ঐতিহ্যবাহী, বললামই তো আপনাকে, যে পাকিস্তান আমল থেকে, পূর্ব পাকিস্তান আমল, তারও আগ থেকে আমরা রাজনীতির সাথে, ন্যাশনাল পলিটিক্সের সাথে বা উপমহাদেশীয় পলিটিক্সের সাথে আমাদের এই কনস্টিটিউশনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। জি, ধন্যবাদ। আমরা এবার নাসিম খানের কাছে যেতে চাই। নাসিম খান, শুনতে পাচ্ছেন? নাসিম খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু মাঠ পর্যায়ে সাংবাদিকতার সাথে যুক্ত, দীর্ঘদিন আপনার জীবন জড়িয়ে আছে এই মাঠ পর্যায়ের সাংবাদিকতার সাথে। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কিশোরগঞ্জের যে এক আসনে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী সংখ্যা আছে 8 জন। জি, 8 জন প্রার্থী আছেন। তো এই প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আছেন এবং বিদ্রোহী আছেন। এখানে জামাতের প্রার্থী কে আছেন? এবং এই এলাকার জামাতের প্রার্থী নাই। তো সেক্ষেত্রে এনসিপির প্রার্থীকে তারেক মোহাম্মদ শহীদুল ইসলামকে সমর্থন দিয়েছে নাকি? এখানে প্রার্থী খেলাপথ মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনার জামাতের প্রার্থী ছিল, পরে খেলাফত মজলিসের জামাতের প্রার্থী উইথড্র করে নিয়েছে। কিন্তু এখন 11 দলীয় জোটের মধ্যে 2 জন প্রার্থী। আচ্ছা, খেলাফত মসজিদের হেদায়েতুল্লাহ হাদি আছে না? আচ্ছা, তো এই আসন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক রিকশা মার্কা, হেদায়েতুল্লাহ হাজি। হ্যাঁ, তো এই আসনে আপনার কাছে জানতে চাচ্ছি কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে জনসমর্থনের দিক থেকে? জনসমর্থনে তো এখন পর্যন্ত বিএনপি এগিয়ে আছে, বুঝছেন। কিন্তু এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন, সাবেক জজ রাজিউল করিম খান চুন্নু, বুঝছেন। উনি হচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। আরো অন্যান্য প্রার্থী ছিল, সবাই এখন উইথড্র করে মিলেমিশে গিয়েছে। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার, জামাত তো প্রার্থী উইথড্র করেছে। খেলাফত মজলিস, একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস, যেটা বলানো মামুনুল হকের রিকশা মার্কা। জি জি। আরেকটা হলো ঘড়ি মার্কা খেলাফত মজলিস। এখন কেউ কাউকে ছাড় দিবে না, বুঝছেন। ওরা দুইজনই আছে মাঠে। তো দুইজন মাঠে থাকাতে জামাতও নাই, এদের গুরুত্ব আরো কমে যাবে, বুঝছেন।
এই হলো মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে 11 দলের 2 খেলাফত কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তার মানে বিএনপি প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থান আছে হ্যাঁ, তাদের বিএনপি বিরোধে। তো বিদ্রোহী না থাকলে তো আরো সুবিধা থাকবে। আচ্ছা হ্যাঁ, আপনি যেটা বললেন কিছুটা সুবিধাজনক অবস্থা আচ্ছা, আছে। ইরফানুল হক না, এটা আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, নাসিম ভাই যা বলেন, হ্যাঁ ঠিক আছে, চিত্রটা প্রায় এরকমই আসলে। একটা তো বাংলা খেলাফত মজলিস আর একটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। হুম। তো এই দুই প্রার্থী দুজনে সমন্বয় করতে পারেন নাই, এখানে জামাত না থাকলেও এই দুই প্রার্থী থাকার কারণে 11 দলীয় জোট এখানে সুবিধা করতে পারবে না। আর বিএনপি আরো ভালো অবস্থায় থাকতো যদি বিএনপি যে বিদ্রোহী প্রার্থী রাজাউল করিম খান চুন্নু উনি যদি না থাকতেন, ধরে নেওয়া হতো যে আসনটা বিএনপি হয়ে গেছে। তো এখন যেহেতু উনি আছেন, লড়াইটা আসলে আমরা ধরে নিচ্ছি যে দুই দ্বিমুখী হবে, বিদ্রোহী আর হচ্ছে বিএনপি, বিএনপি বিদ্রোহী, কারণ ওনাদের মধ্যে 11 দলীয় জোটে দুটা ভাগ হয়ে গেছে। সে কারণে মূল যে দৌড়ে ওনারা হয়তো বা টিকবেন না আর কি, আমার তাই মনে হয়। আচ্ছা, নাসিম খান, ঠিকই বলছেন। নাসিম খান, কিশোরগঞ্জ 2 আসনে আমরা দেখছি 8 জন প্রার্থী আছেন, তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন 2 জন। অ্যাডভোকেট জালালউদ্দিন হচ্ছে বিএনপির প্রার্থী, জামাতে ইসলামের হচ্ছে শফিকুল ইসলাম। এই আসনের চালচিত্র কেমন? কিশোরগঞ্জ 2, এটা হলো কটিয়াদী পাকুন্দিয়া এলাকা নিয়ে। এখানে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল, আর জামাতের প্রার্থী হচ্ছে মৌলানা শফিকুল ইসলাম মোরদ। উনি কিন্তু উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, এখানে হলো জামালউদ্দিন শফিকুল ইসলাম মোরদ, ওনার বাড়ি হলো কটিয়াদী, আর অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল ওনার বাড়ি হলো পাকুন্দিয়া। তো এখানে এবার এই আসনে কোনো কোন্দল নাই, বিএনপি সবাই মিলে একসাথে নামছে। আর একটা ইন্টারেস্টিং হলো এখানে যে নতুন বিএনপি নতুন জামাত, আমাদের মেজর আখতারুজ্জামান রঞ্জন, উনি ওনার বাড়ি এখানে। উনি এই অঞ্চলে 2 বার এমপি ছিলেন, আপনারা জানেন। উনি কিশোর 2 এর 2 বার এমপি ছিলেন। উনি শফিকুল ইসলাম বরুণকে নামেছেন, এবং ইতিমধ্যে জামাতের আমিরকে সকাল 8টায় হেলিকপ্টার দিয়ে এনে কোটিয়াদীতে একটা মিটিং করেছে। করার পর যার জন্য জামাত এখানে একটা ফাইটিং অবস্থায় আছেন বিএনপির সাথে। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের মাঝে হবে। আর রঞ্জন সাহেবও এদেরকে নিয়ে খুব চেষ্টা করতেছেন। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমিও ভাইয়ের সাথে একমত, কারণ হচ্ছে যে উনি যথার্থই বলেছেন যে এখানে মেজর আখতারুজ্জামান রঞ্জন বীর মুক্তিযোদ্ধা উনি জামাতে জয়েন করার ফলে এই আসলে চিত্রটা একটু পাল্টেছে, কারণ মুরল সাহেব তো কটিয়াদী উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। তো সেই হিসাবে উনি তো তখন আর দলীয় পরিচয় অতটা প্রভাব বিস্তার করেনি, উনি এলাকায় কাজ করেছেন, সেই হিসাবে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন। কিন্তু এখন দলীয় পরিচয় যখন চলে আসলো, তখন উনি কটিয়াদীর আর জালাল সাহেব হচ্ছে পাকুন্দিয়ার। তো সেক্ষেত্রে পাকুন্দিয়া এবং কটিয়াদী এলাকাগত একটা বিভাজন থাকে আমাদের এইদিকে, এটা খুব বেশি ইয়ে করে, দুই উপজেলা দুজন হলে এরকম একটা হয়। তো সেক্ষেত্রে কটিয়াদীতে একটা ভালো অবস্থান করে নিয়েছে অলরেডি মেজর রঞ্জন, তারপরে হচ্ছে আপনার এলাকা কটিয়াদী প্লাস হচ্ছে জামাতের প্রার্থী, সেই হিসাবে তার একটা ফাইটিং এসে চলে আসছে অলরেডি, এবং ভোটও কটিয়াদীতে বেশি, পাকুন্দিয়াতে কম। সেক্ষেত্রে একটা বলা যায় না এখানে কি হয়, একটা ভালো ফাইট হবে। আমি যদি ভুল না করে থাকি, একটা ভালো ফাইট হবে কটিয়াদীতে। আচ্ছা, কিশোরগঞ্জ 3 আসনের চালচিত্র কি? আমরা 7 জন প্রার্থী দেখতে পাচ্ছি, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন। জামাতের প্রার্থী হলো জেহাদ খান এবং ডক্টর ওসমান যিনি এটা ভিআইপি আসন আমরা বলি আর কি, ভিআইপি আসন কারণ হচ্ছে উনি সাবেক শিক্ষামন্ত্রী এবং ঐতিহ্যবাহী ফ্যামিলি ছিলেন। ডক্টর আরেক গনি উনি ভিসি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনার সন্তান হচ্ছে ডক্টর ওসমান ফারুক। উনি গত বিএনপি আমল 2001 থেকে 6 সাল পর্যন্ত উনি সরকারি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং উনি বিদেশে বিভিন্ন জায়গায় ছিলেন, গুরুত্বপূর্ণ জায়গায়, এবং এই ফ্যামিলিটা খুবই রিচ ফ্যামিলি আমাদের এখানে। তো এটা ভিআইপি আসন আমরা ট্রিট করছি এবারের মধ্যে, এটা সবচেয়ে ভিআইপি আসন। আর আরেকটা কারণে এটা ভিআইপি সেটা হচ্ছে জিহাদ খান, যিনি জামাতের প্রার্থী। ওনার আরেকটা পরিচয় রয়েছে, পারিবারিক পরিচয়। উনি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, ইমিডিয়েট পাস্ট এই রাষ্ট্রপতির আগে যিনি ছিলেন আব্দুল হামিদ, ওনার হচ্ছে শ্যালক। তো সেই হিসেবে এখানে একটা ভালো ফাইট হবে এখানে। মর্যাদার লড়াইও আছে। তারাইল করিমগঞ্জে ওসমান ফারুক সাহেব সিনিয়র, এবং হচ্ছে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। ওনার কিন্তু ওই আমলে অনেক ডেভেলপমেন্ট করেছে, ওখানে পলিটিক্যাল ইনস্টিটিউট করেছে একটা, এছাড়াও অনেক উন্নয়ন করেছেন। তো সেক্ষেত্রে উনি আমাদের মধ্যে উনি মানে অনেক এগিয়ে আছেন। কিন্তু জিয়াদ খান যিনি জামাতের প্রার্থী, ওখানে আসলে জামাত এই প্রথম ফাইটিং আসছেন, আমি যদি ভুল না করে থাকি, এই প্রথম মানে এককভাবে ফাইটে আসতে পারতেছে বিএনপি প্রার্থীর সাথে। নাসিম ভাই, আপনি কি এই মতামতের সাথে একমত পোষণ করছেন? হ্যাঁ, আমি আরেকটু ইনক্লুড করি। ডক্টর ওসমান ফারুক উনি ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তা ছিলেন। 2001 সালে ম্যাডাম ওনাকে করিমগঞ্জ তারায়, এটা কিন্তু একটা আওয়ামী লীগের ঘাঁটি, এখানে সবসময় আওয়ামী লীগের প্রার্থী।
জয়ী হয়। তো উনি আসার পর প্রথমবারে উনি জয়ী হলে উনি শিক্ষামন্ত্রী হলেন। শিক্ষামন্ত্রী আমার যে ভাই উনিও বললেন শিক্ষামন্ত্রী হিসেবে ওনার কিন্তু খুব একটা মানে দুর্নীতি কিংবা কোনো বদনাম নেই। প্লাস উনি করিমগঞ্জ তারাই এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলিতে একটা করে ভিজিট করেছেন। যে ফারুক সাহেবের এটা আমার যে ভাই বললেন ওদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে আছে। জামাত এই প্রথম একটা ফাইটে আসছে, সত্যি কথা যেটা। ডক্টর জিহাদ খান আজকে প্রায় 1 বছর যাবত উনি কিন্তু ইবনে সিনা হাসপাতালে ছিলেন, কার্ডিওলজিস্ট। আজকে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প করেছেন, লোকজনের পাশাপাশি কাছে করছেন, গিয়ে তার একটা পরিচিতি করেছেন। মানে একটা ফাইট হবে, যদিও মানে ডক্টর ওসমান ফারুক একটা টাফ ক্যান্ডিডেট। দলমত নির্বিশেষে বিএনপি ছাড়াও গ্রামের সাধারণ লোকরা ওনাকে পছন্দ করে। ওনাকে বিগত সময় ওনার কোনো দুর্নীতি নাই, কোনো ইয়ে নাই, বুঝছেন। আর জেহাদ খানে প্রথম আসছেন, তো জেহাদ খানের পরিচয় তো একটা পেয়েছেন, উনি সাবেক রাষ্ট্রপতি ছিল, আর সে নিজে ভালো একজন ইয়ে এই নতুন সজ্জন মানুষ। এসে ফারুক সাহেবের মতো লোকের সাথে একটা ফাইট দিচ্ছেন, এটাই তো আমি মনে করি বিরাট ব্যাপার। আচ্ছা, আমরা যদি কিশোরগঞ্জ 4-এ দেখি, এখানে আমরা দেখছি যে প্রার্থী আছেন 8 জন। 8 জন। এর মধ্যে মানে স্বতন্ত্র প্রার্থীও আছেন দেখছি 2 জন। 2 জন, একজন মহিলা আছেন। হ্যাঁ, একজন মহিলা আছেন। হ্যাঁ। তারপরে জামাতে ইসলামের প্রার্থী আছে এবং জামাত জোটের যে দলগুলো আছে তাদেরও প্রার্থী আছে। আর বিএনপির প্রার্থী ফজলুর রহমান, আলোচিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপি। এই আসনের সমীকরণটা কেমন? এই আসনের যেটা ব্যাপার হলো, এটা হাওর অঞ্চল, ইটনা মিটামন অষ্টগ্রাম, মানে সাবেক রাষ্ট্রপতির এলাকা। এই আসন থেকে 7 বার পাস করেছিলেন আব্দুল হামিদ সাহেব। এই আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, উনিও দীর্ঘদিন যাবৎ এই আসনে নির্বাচন করেছেন, রাষ্ট্রপতির সাথে করেছেন, রাষ্ট্রপতি ছেলের সাথে করেছেন, ওনার ব্যাপক পরিচয় আছে এবং উনি একটা জাতীয় পর্যায়ের নেতা। ইতিমধ্যেই উনি অনেকটা এই অঞ্চলে অনেকটা এগিয়ে আছেন। এর মাঝেও জামাতের যে প্রার্থী, উনি একজন ইয়ং অ্যাডভোকেট, ওনার নাম হচ্ছে আপনার রুকন রাজা শেখ। জি, অ্যাডভোকেট রুকন রাজা শেখ। আচ্ছা, জামাতের হাওর অঞ্চলের সংগঠন মোটামুটি এত ভালো না, তবে মোটামুটি উনি একটা করতে পারবেন। আর কিশোরগঞ্জের 6টা আসনের মাঝে একজন মহিলা প্রার্থী আছেন, উনি হচ্ছেন অষ্টগ্রামের কাজী পরিবার, ঐতিহ্যবাহী কাজী বাড়ি নাম, উনি ন্যাপের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রীয় কমিটি, তার ভাতিজি, এবং ঢাকার একজন শিল্প উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে কাজী রেহা কবির সিকমা। উনি নতুন প্রার্থী আসছেন, ঢাকায় থাকেন, ঢাকা ইসলামী শিল্পপতি আসছেন, লোকজনের সাথে নিয়ে মিটিং করছে, করছেন এই অবস্থা। কিন্তু এখানে বিএনপির প্রার্থী আর জামাতের মাঝে কষ্ট হবে, বিএনপির প্রার্থী অনেকটা এগিয়ে আছে আমারও দৃষ্টিতে। আর ফজলুর রহমান সাহেব। আচ্ছা, আপনি বোধহয় কিছু যোগ করবেন। না, হ্যাঁ, যোগ করা মানে আমার বাড়ির, আমার তো ওখানে বাড়ি, আমার বাড়ির ঠিক পাশে হচ্ছে আমার বাড়ি বাজিতপুরে, তো আমার বর্ডার হচ্ছে অষ্টগ্রাম। তো সেই হিসাবে ওই যে নতুন যে সিগমা যিনি প্রার্থী হয়েছে স্বতন্ত্র, উনি অষ্টগ্রামের সন্তান। আর ফজলুর রহমানের বাড়ি হচ্ছে আপনার হচ্ছে ইটনা, আর মিঠাবন হচ্ছে আব্দুল হামিদের বাড়ি। তো যেহেতু আওয়ামী লীগ নেই, মানে মাঠে আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে ফজলুর রহমানের একটা দলমত নির্বিশেষে একটা গ্রহণযোগ্যতা আছে। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে যদি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে চায়, 95% ভোটে ফজলুর রহমানকে দেবে, কারণ তার বিভিন্ন বক্তব্য, তার মুক্তিযুদ্ধের পক্ষে তার যে জোরালো অবস্থান, ওই এলাকার মানুষ তাকে এমনিতেই খুব পছন্দ করে। শুধুমাত্র আব্দুল হামিদ থাকার কারণে হয়তো এতদিন উনি সংসদ সদস্য হইতে পারেন, নাহলে বহু আগে হয়ে যেতেন। তো এখানে বহু আগে আছেন, এখানে আসলে কম্পিটিশন খুব একটা হবে বলে মনে হয় না। যে আমাদের যে প্রার্থী আছেন, আমি ওনাকে চিনতাম না, এবারের প্রথম নাম শুনলাম এবং দেখলাম, দেখি নাই, মানে নাম শুনেছি। তো আমার মনে হয় যে ফজলুর রহমানের এই আসনটি আসলে প্রতিযোগিতা তেমন একটা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, কিশোরগঞ্জ 5-এ যদি আমরা যাই, সেখানে দেখছি যে বিএনপি যিনি প্রার্থী হয়েছেন সৈয়দ এহসানুল হুদা, উনি আগে অন্য একটা দলের চেয়ারম্যান ছিলেন, আমার দল বিলুপ্ত করে উনি বিএনপিতে জয়েন করেছেন এবং ধানের শেষে প্রার্থী হয়েছেন। জামাতের প্রার্থী আছে রমজান আলী, উনি সহ 8 জন প্রার্থী আছে এবং স্বতন্ত্র একজন পরিচিত মুখ আছেন কাইয়ুম, হাসনাত কাইয়ুম। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন? এখানে জাতীয় নেতা আছে 3 জন, যদি আমি ওইভাবে বলি 3 জন বলতে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রবর্তক। রাষ্ট্র সংস্কার আন্দোলনটা আজকে যেটা আপনি দেখছেন, উনি কিন্তু প্রথম অনেক আগে, তাও প্রায় 2-3 বছর আগে উনি এটা একটা ধারণাপত্র উপস্থাপন করেছেন এবং এটা নিয়ে উনি করছেন। উনি আগে লেখক শিবির করতেন, বা ছাত্র ফেডারেশন করতেন, মানে ছাত্র থেকে ওনার হাতে করি। তো উনার এই ফর্মুলাতে কিন্তু পরবর্তীতে রাষ্ট্র সংস্কার যেটা হচ্ছে। আরেকজন ছিল সৈয়দ এহসানুল হুদা। এহসানুল হুদা হচ্ছে আপনার সৈয়দ সিরাজুল হুদা তৌফিক, উনি ছিলেন হচ্ছে জাতীয় দল নামে একটা দল ছিল,
ওই দলের চেয়ারম্যান ছিলেন। উনি মারা যাওয়ার পর ওনার ছেলে দায়িত্ব নিয়েছেন সৈয়দ সিরাজুল হুদা। একটা 12 দলীয় জোট, ওই জোটের প্রধান হিসেবে সে কাজ করতো। এই যে দুজন জাতীয় নেতা এখানে আছেন। আর এর বাইরে আছেন হচ্ছে যে অধ্যাপক রমজান আলী, উনি হচ্ছে জেলা জামায়াতের আমির। তো উনি বেশ উপজেলা ইলেকশন করেছিলেন, বেশ ভালো ভোট পেয়েছিলেন। এর আগেও অনেকবার সংসদ সদস্য একবার না দুইবার সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তো এইবার আসলে এখানে তিনবার মানে তিনবার আরেকজন আছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। জি। শেখ মুজিবুর রহমান ইকবাল হচ্ছে উনি মানে একবার ধানের শীষ থেকে মনোনয়ন পেয়েছিলেন প্রথমবার যখন ঘোষণা করা হলো। প্রথম তো 200 কতজন জানি করে, পরে যে ঘোষণা করা হলো পেয়েছিলেন। পরবর্তীতে ন্যাশনাল ইন্টারেস্টে হয়তো দল বিবেচনা করে তাকে বাদ দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে দিয়েছে, এবং এহসানুল হুদা তার দল বিরক্ত করে বিএনপিতে জয়েন করে ধানের শীষ মার্কা ইলেকশন করছেন। কিন্তু এখানে হয়েছে নাকি, এখানে এই আসনটা একটু ব্যতিক্রম। ভাই আমাকে দেখ মতো এখানে দলের যেটা কমিটি ছিল, ধরেন উপজেলা কমিটি এবং নিকলি বাজিতপুর, যে দুইটা উপজেলা মিলিয়ে একটা আসন, কমিটি প্রায় পুরোটাই অলরেডি বহিষ্কার করে দিয়েছে। কারণ এই কমিটির যে লোকজন আছে এরা মানে তাদের দাবি হচ্ছে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরাই আমাদের প্রার্থী চাই ইকবালকে, আমরা না মেনে থাকার কারণে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, এবং এই পুরো গ্রুপটাই ইকবালের সাথে কাজ করছে। সে কারণে এই আসনটাতে আসলে ত্রিমুখী একটা লড়াই হবে, আই এম শিওর। কারণ হচ্ছে যে এখানে ধানের শীষের যে প্রার্থী আছে এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, এবং এটা স্বাধীনতোত্তরকালে এখানে গত 2008 সনে যে ইলেকশনটা হয়েছিল, এর আগ পর্যন্ত কিন্তু এখানে কখনোই আওয়ামী লীগ পাস করেনি। তো এটা ঘাটি হিসেবে ভাইও জানে, যেটা হচ্ছে একটা ঘাটি। তো সেখানে এবার ভাগ বসাবে স্বতন্ত্র ইকবাল আছেন, উনি একটা বড় ভোট টানবেন, যে কারণে ইলেকশনটা ত্রিমুখী, এটা চতুর্মুখী হয়ে যেতে পারে। যদি আসাদকে ভালো ভোট টানে তাহলে চতুর্মুখী হবে, অথবা ত্রিমুখী হবে, এটা কনফার্ম। জামাত, স্বতন্ত্র এবং হচ্ছে আপনার বিএনপি মূল যে আছে। জি, নাসিম খান আপনি কিছু যোগ করবেন এখানে? হ্যাঁ, আমার যে ভাইয়া যেটা বলছে, আমার দৃষ্টিতে এখানে ত্রিমুখী ফাইট হবে। শেখ মুজিবুর রহমান ইকবালের সাথে যারা ছিলেন, বিশেষ করে বাজিতপুরের, উনি নিজেও বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আর অন্য সবাইকে বহিষ্কার করেছে। বহিষ্কার করার পরও কিন্তু কেউ উনাকে ছেড়ে যায় না। কারণ গতকালকে উনি একটি ডাকবাংলার মাঠে বিশাল বড় মিটিং করেছে। এখন এখানে আমার দৃষ্টিতে ভাইও যেটা বললেন, এখানে ত্রিমুখী ফাইট হবে, বুঝছেন। আর অধ্যাপক রমজান আলী এর আগেও তিনি 3বার নির্বাচন করেছেন, কোনবার পাস করতে পারেন। এবার ওনার একটা সুযোগ আসছে, যেহেতু বিএনপির ভোট অনেক কাটাকাটি হচ্ছে এলাকাটা, কিন্তু বিএনপির, বিশেষ করে বাজিতপুর অঞ্চলটা বিএনপির ঘাঁটি। আর এখানে দেখা যাক কি অবস্থা হয়, এটা আমরা দেখার আছে। এখানে ত্রিপক্ষে ফাইট হবে। আচ্ছা, কিশোরগঞ্জ 6 এর পরিস্থিতি কি? আমরা দেখছি এখানে 8 জন প্রার্থী আছেন, এর মধ্যে বিএনপির প্রার্থী না শরীফুল না না, আলম। 8 জন নাই, এখানে 9 জন প্রার্থী। আচ্ছা, 9 জন প্রার্থী আছে। হ্যাঁ, 9 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী শরীফুল আলম, যিনি মানে শিল্প উদ্যোক্তা হিসেবে পরিচিত সম্ভবত। এছাড়া শিল্পগত পরিচয় আমি একটু বলি, উনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ অঞ্চল এবং জেলা বিএনপি সভাপতি। পুরা বিএনপিটাকে বিগত 17 বছর উনি আপনার পুরা সাংগঠনিকভাবে একটা বিপর্যয় অবস্থা ছিল, এই বিপর্যয় অবস্থা কাটিয়ে বিএনপিকে একটা স্ট্রং অবস্থানে এনেছেন। এবং উনি এর আগেও জিল্লুর রহমান সাহেবের সাথে একবার নির্বাচন করেছেন, এবং জিল্লুর রহমানের যে ছেলে পাপন, ওরা সাথে 3বার আর 2বার নির্বাচন করে সামান্য ভোটে হেরেছেন। এবার যেটা হচ্ছে, উনার প্রতি দেখলাম মানে দলমত নিশ্চয়ই সবার একটা সিম্পতি আছে, এবং এজ এ ম্যান হিসাবে উনি পরিবার একটা আপনার দার্শনিক পরিবারের পরিচিত, তার অবস্থা ভালো। এর মধ্যে হঠাৎ করে এখানে কিন্তু জামাতের প্রার্থী ছিল, বুঝছেন। জামাতের প্রার্থী সরে নিয়ে এখানে খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন, উনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, দিয়ে ওনাকে জামাত প্রার্থী সরে গেল। মামুনুল হক আসলো, এসে ওরা খুব সিরিয়াসলি এই আসনটাকে ওরা জন্য উনি খুব আপনার জনসংযোগ করতেছেন, ইয়ে করতেছেন। এরপরেও শরীফুল আলম একটা স্ট্রং ক্যান্ডিডেট, উনি দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা আছে। আমার দৃষ্টিতে শরীফুল আলম সাহেব এই আসনে অনেকটা এগিয়ে আছে। ধন্যবাদ নাসিম খান। আমরা নাহিদ ভাইয়ের কাছে আসি। আমরা 6টা আসন সম্পর্কে, ছয়টা আমার নানার বাড়ি কুলিয়ারচর। তো ভৈরব কুলিয়ারচর মিলিয়ে হচ্ছে 6 আর কি। তো শরীফুল আলমকে চিনি আমি অনেক বছর, 26-27 বছর যাবত চিনি। তো উনি ভাই যথার্থ বলছেন যে উনি দলটাকে গুছিয়ে রেখেছেন, এবং হচ্ছে যে কেন্দ্রীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক পদটা পেয়েছে, এটাও তার কন্ট্রিবিউশনের কারণে। তো এই এলাকায় তার ব্যাপক প্রভাব। তার আব্বা ছিলেন সিদ্দিক মিয়া, উনিও দানবীর। ওনাদের পারিবারিকভাবে এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য থাকেন। যেহেতু জিল্লুর রহমানের ফ্যামিলি নেই, জিল্লুর রহমানের একটা ফ্যাক্টর, জিল্লুর রহমানের ফ্যামিলি নেই, আমার ধারণা উনি হেসে গেলে পাস করবেন। তবে বিষয় হচ্ছে যে আগে যিনি জামাতের প্রার্থী ছিলেন
ওখানে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সাম্প্রতিককালে যেটা বললেন আতাউল্লাহ আমিন, যিনি এই যে আপনার খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, ওনাকে আপনার মৌলানা মামুনুল হক সাহেব পরিচয় করে দেওয়া এবং ওনাকে প্রার্থী চূড়ান্তভাবে 11 দলের প্রার্থী করার কারণে হয়তো কিছু ভোট এদিক সেদিক হবে। কিন্তু আমার ধারণা যে শরীফুল আলম খুব, যেমন ইয়ের ব্যাপারে আমরা বললাম, ফজলুর রহমানের ব্যাপারে যেমন বললাম নির্ভীকটা, এমনটাই হবে এই আসনের ক্ষেত্রে, এমনটাই হবে এবং নির্দ্বিধায় উনি বেশ ভালো ব্যবধানেই পাশ করবেন আপনার বিশেষ করে। তাহলে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, তাহলে এই 6টা আসনের মধ্যে বিএনপি কয়টাতে এগিয়ে আছে, জামাত কয়টাতে এগিয়ে আছে, আপনি যদি এক লাইনে বলেন। এক লাইনে বলতে বিএনপি আসলে বিএনপি এগিয়ে আছে তো 6টা তো 4টাতে এগিয়ে আছে বিএনপি নিঃসন্দেহে, আর একটাতে ধরুন 5-এ ফাইট হবে, বলা যাচ্ছে না কি হয়, আর কটিয়াতে 2, কটিয়াতে হয়তো ফাইট হবে। তার মানে জামাত একটাতে এগিয়ে আছে, বিএনপি 4টাতে এগিয়ে আছে, আর একটা স্বতন্ত্র স্বতন্ত্র সাথে ফাইট হচ্ছে। আপনি নাসিম ভাই, আপনার অবজারভেশন কি? আমার অবজেকশনে এখানে তো 6টি আসন, 6টি আসনে বিএনপি ভাই যেটা বললো যে 4টিতে বিএনপি সরাসরি আগে আছে, আর একটি আসনে যেটা কিশোরগঞ্জ 2, কটিয়াদি পাকুড়া, এখানে কিছুটা ফাইট হবে, বুঝছেন। আর আরেকটি আসন কিশোরগঞ্জ 5, এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, কে ভরে বলা যাচ্ছে না। আচ্ছা, এই হলো হিসাব। এখানে বিএনপিও জিততে পারে, বিএনপি স্বতন্ত্র ইকবাল সাহেব জিততে পারে, আবার রমজান আলী সাহেব জামাতের, ওনার এবার একটা সুযোগ আসছে, উনিও জিততে পারেন। 3জন বিএনপি 2জন প্রার্থী থাকেন। জি, ধন্যবাদ। শাহনাজ পারভীন এলিস, আপনার কাছে, আপনার জন্ম জেলা টাঙ্গাইল, ওইখানকার রাজনৈতিক ডাইনামিক্সটা একটু আপনি সংক্ষেপে বলেন। আসলে আমাদের ধন্যবাদ বাংলা ভিশনকে এই নির্বাচন উপলক্ষে এত চমৎকার একটি আয়োজন করার জন্য, কারণ সারা দেশের মানুষই আসলে এই নির্বাচনের খবর জানার জন্য মুখিয়ে আছে। কারণ মাত্র আরো মানে 48 ঘন্টার কিছু বেশি সময় বাকি আছে যে নির্বাচন আসন্ন আর কি। আমি বলতে চাচ্ছি, আমরা মানে আমার জন্মস্থান টাঙ্গাইল, আমরা মধ্যাঞ্চলের জেলা, আর এটা ঢাকার খুব পার্শ্ববর্তী হওয়াতে এটার ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। আর আমাদের মানে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের এখানে মৌলানা ভাসানী, ডক্টর ইব্রাহিম খাঁ, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী সহ বরেণ্য অনেক মনীষীদের জন্ম আসলে আমাদের এই টাঙ্গাইলের মাটিতে। এমনকি তাদের রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য সবকিছু মিলিয়ে আসলে আমাদের অনেক গৌরবের অনেক ইতিহাস আছে। আরেকটি ভৌগোলিকভাবে আমাদের মধুপুরের ভাওয়ালের গড়, পার্বত্য এলাকা আছে, আর সমতল মিলিয়ে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বলা যায় আমাদের টাঙ্গাইল। আর রাজনৈতিকভাবে আমাদের বিগত দিনের যে মানে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আমরা দেখেছি যে এখানে যেহেতু বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনে, সবসময়ই আমরা দেখেছি যে আওয়ামী লীগ আর বিএনপির সবচেয়ে বড় মানে নির্বাচনী জায়গাতে বড় কঠোর অবস্থান তাদের রাজনৈতিক মানে প্রেক্ষাপটে। যেমন আওয়ামী লীগের যেহেতু এখন অবস্থান নাই, বিএনপি এখন এখানে আমাদের বেশিরভাগ আসনগুলোতে, আমাদের এখানে 8টি আসন, মানে টাঙ্গাইল জেলায় 8টি আসন, 8টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই আসলে আওয়ামী লীগ মানে অনুপস্থিতিতে বিএনপির প্রার্থীরা এখানে সুবিধাজনক অবস্থানে আছেন, এবং একটি আসনে বলা যায় যে স্বতন্ত্র প্রার্থী ভালো অবস্থানে আছেন, যেখানে লতিফ সিদ্দিকী মানে মানে বঙ্গবীরের বড় ভাই যিনি আছেন, তিনি এখানে একটা ভালো প্রভাব বিস্তার করে আছেন। সব মিলিয়ে বলা যায় যে বিএনপির প্রার্থীরা এখানে সুবিধাজনক অবস্থানে এবং বেশিরভাগ আসন তারাই পাবেন। আচ্ছা, আমরা আতাউর রহমান আজাদের কাছে যাচ্ছি। আপনি বলবেন যে আমরা যদি টাঙ্গাইল 1 নম্বর আসনের কথা আপনার কাছে জানতে চাই, এখানে আমরা দেখছি যে 6 জন প্রার্থী আছেন, এর মধ্যে জামাতের ইসলামীর আব্দুল্লাহ বাক কাফি, আর আব্দুল্লাহের কাফি, আর ফকির মাহবুব আনাম হচ্ছে বিএনপির প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী আছেন 2 জন, জাতীয় পার্টির প্রার্থী আছেন। এই আসনে কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে? তো মূলত আসলে এই আসনটি ছিল দীর্ঘ বছর আওয়ামী লীগের। ফকির মাহবুব আনাম শপথ ইতিপূর্বে 3 বার এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচিত হতে পারেননি, কিন্তু এবার আশার আলো দেখা যাচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নেই। তো এবার সাধারণ মানুষের মধ্যে ফকির মাহবুব আনাম স্বপন উনি একটা অবস্থান তৈরি করেছেন। তো এই আসনে বিজয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত ফকির মাহবুব আনাম স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকবেন জামায়াতের মোহাম্মদ আব্দুল্লাহ কাফি,
আর অন্য যারা তারা তেমন উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন না। আচ্ছা, আপনার যদি 2 নম্বর টাঙ্গাইল 2 নম্বর আসনে আমরা দেখছি যে প্রার্থী সংখ্যা কম, এখানে 4 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির আব্দুস সালাম পিন্টু, যিনি খুবই আলোচিত, জাতীয়ভাবে আলোচিত চরিত্র, জি। আর জামাতের আছেন হুমায়ুন কবির। এই আসন হুমায়ুন কি স্পষ্ট বিএনপি প্রার্থী এগিয়ে নাকি আহ, আব্দুল সালাম পিন্টু তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এই আসন থেকে তিনি ইতিপূর্বেও নির্বাচনে জয়লাভ করেছিলেন। এই আসন থেকে তিনি মানে 91 এবং 96 সনের ফেব্রুয়ারি নির্বাচনেও আব্দুল সালাম পিন্টু নির্বাচিত হন। এবং একই তিনি সময় মন্ত্রিসভায়ও জুন ছিলেন, মাসের উপমন্ত্রী যে ছিলেন। নির্বাচন সেখানে তো আচ্ছা। মূল কথা হচ্ছে, আমি আমার বুঝতে আলাপ সংক্ষিপ্ত করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, ওনার কোনো বিকল্প নেই। এবং জামাতের যিনি প্রার্থী আছেন তিনি খুব একটা সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবেন না। এই আসন জয়ের ব্যাপারে সাধারণ ভোটার এবং মানুষের সাথে কথা বলি, তারা বেশিরভাগই সবাই আব্দুল সালাম পিন্টু এই আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে, এমনটাই আমাকে বলেছেন। আচ্ছা, এলিস, আপনার মন্তব্য কি 1 এবং 2 আসন সম্পর্কে? ভাইয়া যেটা আপনার বললেন আসলে একেবারেই যৌক্তিক প্রেক্ষাপট, কারণ এখানে বর্তমানে বিএনপির যারা আছেন প্রার্থীরা তারা এখানে প্রভাব বিস্তার করে আছেন, আর তাদের কনসেন্ট্রেশন হলো যে আওয়ামী লীগের যে সুপ্ত ভোটগুলো তারা যদি টানতে পারেন তাহলে তারাই সুবিধা করতে পারেন। জামাতের যে 1 নম্বর আসনে যে জামাতের ক্যান্ডিডেট তিনি লড়াইয়ে থাকবেন, কিন্তু আমার যেটা বিশ্লেষণ হলো যে মাহবুব আনাম এখানে ভালো ভোটে জয়ী হবেন। আর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় আসনে সালাম পিন্টুর যে এরিয়াটা, আমি ছোটবেলায় বড় হয়েছি ভুয়াপুরে, আমার ওখানে থাকার অনেক স্মৃতি আছে। আমি সবসময় জানি যে ভুয়াপুর গোপালপুর এটা হলো সালাম পিন্টু ভাইয়ের জন্য খুবই মানে একদম শেকড়ের জায়গা। এমনকি রাজনীতিতে তার এখানে অনেক গভীরতম অবস্থান। এমনকি এখানে উনি পরীক্ষিত নেতা, বিএনপির পরীক্ষিত নেতা, এবং উনি অনেক ভোটে এখানে বিজয়ী হবেন এরকম একটি প্রেক্ষাপট আছে। এখানে যারা দাঁড়িপাল্লাতে আছেন বা অন্যান্য ছোট যে 2টা দলের প্রতিনিধি আছেন তারা আসলে এখানে সুবিধা করতে পারবেন না। এখানে উনি অনেক সুবিধাজনক অবস্থানে এখানে অবস্থান করছেন। আশা করা যায় যে ওনার জয়ের ব্যাপারটা খুবই ধন্যবাদ। প্রত্যাশিত। আমরা আবার একটু আজাদ ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা যদি টাঙ্গাইল 3 নম্বর আসনের কথা আপনার কাছে জানতে চাই, এইখানে একটা ডাইনামিক্স দেখতে পাচ্ছি। লুৎফুর রহমান খান আজাদ, যিনি একসময় বিএনপির এমপি ছিলেন, মন্ত্রিসভায়ও ছিলেন, তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আরো একজন বিদ্রোহী প্রার্থী আছেন আইনিন নাহার, নারী। এর বাইরে বিএনপির প্রার্থী হচ্ছেন ওবায়দুল হক এবং এনসিপির ওবায়দুল হক নাসির। নাসিম। আচ্ছা, নাসির তো এখানে জামাতের প্রার্থী নাই, এখানে সমীকরণটা কেমন? এখানে আসলে মূলত যে 3 আসনটি, হুম। এখানে বিএনপি এবং জামাতের বিএনপি স্বতন্ত্র এবং বিএনপির মনোনীত ওবায়দুল হক নাসির, এই দুজনের মধ্যেই ভোট যুদ্ধ হবে। কারণ হচ্ছে এই আসনে লুৎফর রহমান খান আজাদ, তিনি 4 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি এই আসনে জনগণের সাথে তার একটা দীর্ঘদিনের সম্পৃক্ত রয়েছে। এবার মনোনয়ন বঞ্চিত হওয়ার ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তারপরেও মাঠ পর্যায়ে মানে অনেক সাধারণ যারা সমর্থক এবং তারা তাকে সমর্থন করছেন এবং তিনি প্রতিদিনই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এবং সেই সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক নাসির, তিনিও তার এই আসনে বিজয়ী হওয়ার জন্য প্রাণপণ তিনি চেষ্টা করছেন। তিনি প্রতিনিয়তই গণসংযোগ করছেন। তবে আসলে এই আসন সমীকরণ এখনো বলা যায় না দুজনের মধ্যে কে জয়লাভ করবে। হাড্ডাহাড্ডি দুজনের লড়াই শুরু মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই প্রতিদ্বন্দ্বিতার পর 12 তারিখেই বোঝা যাবে, যেহেতু আর মাত্র 2 দিন, তারপরেই বোঝা যাবে যে আসনে কে জয়লাভ করবে। না না, আমি একটু বলি, এখানে আমার বাড়ি আসলে ঘাটাইল উপজেলায়, আমি ঘাটালের মেয়ে। মানে সেই হিসাবে বলতে চাই যে ঘাটালের রাজনীতি আসলে বেশিরভাগ সময়ই বিএনপির ঘাঁটি ছিল।
বেশিরভাগ সময় পুরো রাজনৈতিক ইতিহাসে। কারণ এখানে লুৎফর রহমান খান আজাদ একাধারে হ্যাট্রিক মানে এমপি হয়েছিলেন, এমনকি মন্ত্রী হয়েছিলেন, সব মিলিয়ে উনি 4 বার এমপি হয়েছেন। কিন্তু ঘাটালের মানুষ এখন যেহেতু প্রেক্ষাপটটা ভিন্ন, এখন ওবায়দুল নাসের যিনি আছেন ধানের শীষে, নতুন মুখ হিসাবে তার একটা গ্রহণযোগ্যতা আমি জেনেছি যে ছাত্রদলের নেতা ছিলেন। হ্যাঁ, ছাত্রদলের নেতায় তার পরীক্ষিত একটা অবস্থান তৈরি হয়েছে। এখন নতুন মুখ হিসাবে আমার মনে হয় যে ওনার একটা গ্রহণযোগ্যতা বেড়েছে। লড়াই হবে তাদের মধ্যে, কিন্তু ওনাকে তো মানুষ জানে। আর নতুন মুখ হিসাবে যদি সাধারণ মানুষ তাকে আসলে গ্রহণ করে নেয়, তাহলে আমার মনে হয় যে ওনার অবস্থানটা ভালো হয়ে উঠতে পারে। কারণ দীর্ঘদিনের রাজনৈতিক যে পরিক্রমা, সেখানে তাকে তো সবাই জানে, নতুনকে সবাইকে গ্রহণ করতে চাইতে পারে। আর অন্য যারা প্রার্থী আছেন তারা আসলে সেরকম সুবিধা করে উঠতে পারবে না। আর ওভারঅল আমাদের যে এখানে মাত্র একজন নারী প্রার্থী আছেন, তিনি আসলে যতটুকুন জানতে পেরেছি তেমন মানে অগ্রগামী না। আর জি। টোটালি আসলে টাঙ্গাইলে মাত্র 2 জন প্রার্থী আছে নারী। আচ্ছা, আপনি আগেই বলেছিলেন টাঙ্গাইল 4 আসনের কথা, লতিফ সিদ্দিকীর আসন, যেটা উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া নামে আরো একজন আছেন। জি। এছাড়া বিএনপির প্রার্থী আছেন লুৎফুর রহমান, আরেক লুৎফুর রহমান। আরেকটু জামাতেরও প্রার্থী আছে খন্দকার আব্দুর রাজ্জাক। এই আসন সম্পর্কে আপনি আগেই ধারণা দিয়েছিলেন, বলেন এই আসনের ডায়নামিক্সটা কি? এই আসনটা আসলে যেহেতু ওখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছেন, ওনারা 2 ভাই, বাংলাদেশের রাজনীতিতে বরেণ্য আসলে 2 জন নাম। হুম। এখন উনি রাজনীতি করছেন, এমনকি যে আওয়ামী লীগের অনুপস্থিতি আছে, কিন্তু ওনার যে গ্রহণযোগ্যতা, লতিফ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত ভোট। এমনকি ব্যক্তিগত ভোট এবং দলমত নির্বিশেষে তাদের সর্বস্তরের পরিবারের প্রতি। মানুষের কাছে, পরিবারের প্রতি এবং সর্বস্তরের মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। কারণ তারা মুক্তিযুদ্ধ সাথে যুক্ত ছিলেন, এমনকি রাজনীতির যে দীর্ঘ পরিক্রমা, সেখানে তাদের কন্ট্রিবিউশন আছে। আর তিনি এবং তারা 2 ভাই সাধারণ মানুষের জন্য তার আসনে অনেক কাজ করেছেন, মানুষের সাথে মিশে গিয়েছেন তারা। এমনকি যখনই যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা মানুষের সাথে মিশে কাজ করেছেন। এমনকি সাধারণ মানুষের খুব নিকটে থাকার কারণে তাদের জনপ্রিয়তা থেকে আসলে তারা কখনো ঘাটতিতে নেই। সে কারণে আমার মনে হয় যে এখানে উনি অনেক হেভিওয়েট প্রার্থী এবং উনি অনেক বিপুল ভোটে জয়ী হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আতাউর রহমান আজাদ, আপনি টাঙ্গাইল 4 নিয়ে কিছু বলবেন, যোগ করবেন? জি। তো বিপুল ভোটে আব্দুল লতিফ সিদ্দিকী জয়ী হওয়ার বিষয়টার সাথে সম্পূর্ণ আমি ভিন্ন পোষণ করছি। কারণ হচ্ছে এইখানে লুৎফর রহমান মতিন, তিনিও বিএনপির কেন্দ্রীয় নেতা এবং তিনি ইতিপূর্বেও নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি। মূলত এই আসনটি ছিল লতিফ সিদ্দিকী এবং শাহজাহান সিরাজের, প্রয়াত শাহজাহান সিরাজের দখলে। একবার লতিফ সিদ্দিকী নির্বাচিত হতেন, একবার শাহজাহান সিরাজ। মাঝপথে একবার এই আসনে লতিফ সিদ্দিকীর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসাবে লায়লা সিদ্দিকী নির্বাচিত হয়েছিলেন। তো মূলত এই আসনে লুৎফর রহমান মতিন, বিএনপির যিনি প্রার্থী, তিনি, তার অবস্থা ক্রমেই দিন দিন ভালোর দিকে যাচ্ছে এবং সাধারণ যে বিএনপির নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ হয়েছে যে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে। কাজেই এই আসনে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। জয়ের বিষয়ে সুনিশ্চিত করে বলা যাবে না যে এই আসনে লতিফ সিদ্দিকী জয়লাভ করবে, এই ধারণাটা আমি একমত পোষণ করতে পারি না। আচ্ছা, ধন্যবাদ। আমরা যদি আপনার কাছে এবার টাঙ্গাইল 5 আসন সম্পর্কে জানতে চাই, এইখানে দেখতে পাচ্ছি যে প্রার্থী সংখ্যা বেশ 10 জন, এবং এখানে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, যিনি আসলে ওই আসনের বাসিন্দা না। এর বাইরে আছেন জামাতের আহসান হাবিব সহ আরো বিভিন্ন দলের প্রার্থী আছেন। তো এই স্বতন্ত্র প্রার্থীও আছেন ফরহাদ ইকবাল। এই আসনের কি পরিস্থিতি? তো মূলত প্রার্থী যতই থাকুক না কেন, তো এই আসনে আসলে বর্তমানের যে প্রেক্ষাপটটা, এখানে 3 জন প্রার্থীর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস, সম্ভাবনা এটি আসলে, যেহেতু আমি সদরেই আমার বাড়ি এবং এই সদর নিয়ে এবং টাঙ্গাইলের 8টি আসন নিয়ে সর্বদা বিচরণ এবং ভোটের বিষয়ে, ভোটের এই সমস্ত তথ্য উপাত্ত, জনগণের অভিমত, এগুলো আমরা সবসময় তথ্য সংগ্রহ করি এবং জনমত জরিপ করি। তো টাঙ্গাইল এই সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয়
প্রচার সম্পাদক। তিনি তার দীর্ঘদিনের বিএনপি রাজনীতিতে অনেক ত্যাগ, নির্যাতন, কারাভোগ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু, এবং তিনি এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী। এবং এই আসন থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, তিনি মনোনয়ন চেয়েছিলেন, তিনি মনোনয়ন না পেয়ে বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সাথে যে সমস্ত কর্মী সমর্থক যারা বিএনপির পদধারী ছিল তাদের সকলকেই বহিষ্কার করা হয়েছে। তো তারপরেও সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে সে বিচরণ করে একটা ভোটের পরিস্থিতি সৃষ্টি করতেছেন। এবং আজকে তার নির্বাচনী শোডাউন ছিল এবং সকালবেলা সেখানেও বেশ তিনি লোক সমাগম করেছিলেন। এবং বিকেল বেলা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনেক বড় একটি শোডাউন করেছেন। এবং সুলতান সালাউদ্দিন টুকু সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা মুহূর্তই তিনি গণসংযোগ করে যাচ্ছেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। এখানে জামাতেরও একজন প্রার্থী রয়েছেন হেভিওয়েট, তিনি হচ্ছেন জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদ। তো জামাতের যে কৌশল নির্বাচনী সেটি এই বিএনপির কৌশল থেকে আলাদা ধরনের। তারা ওই বড় ধরনের যে নির্বাচনী শোডাউন এই সমস্ত না করে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের যে মহিলা সমর্থক, মহিলা কর্মীরা গ্রামের প্রত্যন্ত ঘরে ঘরে যে তাদের কাছে ভোট চাচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে এখানে একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবার মানে আভাস জনগণ দিলেও লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে যেটি ভোটের সমীকরণে বোঝা যায় যে এখানে সুলতান সালাউদ্দিন টুকু হয়তো তিনি এই আসনে জয়লাভ করবেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, সুলতান সালাউদ্দিন টুকু তো এই আসনের বাসিন্দা না, এইটার কোনো প্রভাব কি আছে নির্বাচনে? না, সুলতান সালাউদ্দিন এই আসনের বাসিন্দা না সেটা ঠিক নয়। কারণ হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে এবং শিশুকাল থেকেই আমাদের সামনেই সে এখানে বড় হয়েছে এবং আমার বাসার কাছেই তাকে আমি দেখেছি। এখন তিনি ঢাকার রাজনীতি করে ঢাকায় আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন, সেই হিসাবে তাকে বহিরাগত হিসাবে বলার চেষ্টা করেছেন তার প্রতিপক্ষ। কিন্তু আসলে তিনি বহিরাগত নয়, তিনি টাঙ্গাইলেরই। তার বাড়ি গোপালপুরের গুলিপেঁচা আর টাঙ্গাইল শহরেই সে মানুষ হয়েছে এবং এইখান থেকেই সুলতান সালাউদ্দিন টুকু এসএসসি পরীক্ষায় বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয় থেকে পাশ করেছেন। এটা খুব একটা প্রভাব ফেলবে না। আচ্ছা, এরফানুল হক নাহিদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে দুই ভাই দুই আসনে প্রার্থী হয়েছে, আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু। এই দুই ভাইয়ের তো অনেক ত্যাগ আছে বিএনপি রাজনীতিতে, বা এই, তো ওনারা কেমন করবেন আপনার কাছে কি মনে হয়? একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে যে বিএনপির নীতি নির্ধারণী ডিসিশন ছিল যে একই ফ্যামিলি থেকে একাধিক প্রার্থী দেওয়া হবে না এবং একজনকে একাধিক প্রার্থী আসন দেওয়া হবে না, শুধুমাত্র চেয়ারম্যান ছাড়া। অতীতে আমরা দেখেছি যে ম্যাডাম জিয়া 5টা আসনে করেছেন, 3টা আসনে করেছেন এবং সবগুলি আসন জয়লাভ করেছেন। তো তারেক রহমান অনেক অনুরোধে কিন্তু 2টা আসনে করছেন, একটা ঢাকা সদর, একটা হচ্ছে বগুড়াতে। তো এর বাইরে একমাত্র ফ্যামিলি যেখানে একই পরিবারের দুজন প্রার্থী হয়েছে, যেটা আমরা মানে আমরা সাংবাদিক, আমরা যতটুকু সংবাদ শুনেছি আর কি, প্রথমবার কিন্তু টুকুকে দেওয়া হয়নি। পরবর্তীতে মাঝখানে একটা লিস্ট দেওয়া হয়েছিল, তখন দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বেগম খালেদা জিয়া তাকে খুব পছন্দ করতেন এবং আমরা যা শুনেছি সাংবাদিক হিসাবে যে যেদিন ম্যাডামের সাথে সুলতান সালাউদ্দিন টুকু দেখা করলেন, এরপরের দিনই নিশ্চিত হয়েছে যে টুকুকে নমিনেশন দেওয়া হোক। তো এটা একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমে এই কারণে এবং এই ফ্যামিলিটাকে সবাই কিছু বলে না, বা আরো অনেক ফ্যামিলিতে, যেমন আব্বাস ভাইয়ের ফ্যামিলিতে স্বামী স্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, অনেকগুলো ফ্যামিলি ছিল, কিন্তু এই ফ্যামিলি 2টা আসন পেয়েছে মানে হচ্ছে যে অবশ্যই বিএনপি তাদেরকে মূল্যায়ন করেছে। কারণ আপনি দেখেন আব্দুল সালাম পিন্টু সেই কবে থেকে জেলে, প্রায় বোধহয় 10-11 বছর যাবত জেলেই ছিলেন। এই জেল খাটা, তারপরে সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের সভাপতি ছিলেন,
যুবদলের সভাপতি ছিলেন, এবং আন্দোলন সংগ্রাম, মায়ের খাওয়া, জেল খাটা। তো এই দুই ফ্যামিলির, এই দুই ভাইয়ের স্যাক্রিফাইস অনেক বেশি। তো আমার মনে হয় যে দল যথার্থ মূল্যায়ন করেছেন, এবং আমার বিশ্বাস যে দুই ভাই জয়লাভ করবে। আমার এটা বিশ্বাস, যতটুকু আমি রাজনীতি বুঝি আর কি, আজ সাংবাদিক হিসেবে। যে প্রশ্নটা করেছিলেন, আমি তার সাথে যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যার সাথে সম্পূর্ণ একমত, এবং তার সাথে আর নতুন করে যুক্ত করার কিছু নেই দুই ভাইয়ের বিষয়ে। জি। কারণটা হচ্ছে যে টাঙ্গাইল যে 5 আসন, এই 5 আসনটা কিন্তু স্থগিত ছিল, এবং এই আসনটা কিন্তু অনেক পরে দেওয়া হয়েছে। জি জি তিনি আজাদ ভাই, যেমনটি আজাদ ভাই, বলছেন, আমরা এই যে আলোচনাটা এইটা আমরা জানি। আমিও ঠিক তেমনটি শুনেছি। আমি 6 আসনের সম্পর্কের দিকে যাচ্ছি। 6 আসনে প্রার্থী অনেকগুলো থাকলেও, তো 6 আসনে মূলত আসলে বিএনপি এবং জামাত এই দুই প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির প্রার্থী এই 6 আসনে 6 আসনে বিএনপির প্রার্থী হচ্ছে রবিউল আওয়াল লাবলু, লাভলু। রবিউল আলম লাবলু। লাবলু, তো আর তিনি জামাতের প্রার্থী ছাত্র হচ্ছে একেএম রাজনীতির সাথে আব্দুল জড়িত হামিদ। ছিলেন, আর জামাতের প্রার্থী হচ্ছে আব্দুল ডক্টর হামিদ। একেএম আব্দুল হামিদ। আর তিনি স্বতন্ত্র একজন একজন আছেন বিশিষ্ট আশরাফুল চিকিৎসক। ইসলাম। তো আরো প্রার্থী যারা রয়েছে তারা আসলে খুব একটা সুবিধাজনক অবস্থানে আসতে পারবে না। তো মূলত এখানে নাগরপুরে যে এটা, সেখানে মোট এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন, এবং আওয়ামী লীগের থেকে যদিও আওয়ামী লীগ নির্বাচনে আসেনি, অন্য দল থেকে মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করছেন এমন লোকও রয়েছে। তো মূলত আসলে এই আসনে মানে ইসলামী আন্দোলনের যে প্রার্থী আকিনুর ইসলাম, তো মূলত আসলে এই নির্বাচনটি জামাত এবং বিএনপি এই দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে এই আসনে বিএনপি প্রার্থী জয়লাভের সম্ভাবনাই বেশি। জি জি জি, ধন্যবাদ। এলিস, আপনি যোগ করতে চাচ্ছিলেন? হ্যাঁ, 6 আসনের ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে যে এখানে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন, কিন্তু আসলে দ্বিমুখী একটা লড়াই এখানে আছে। চরমোনাইয়ের প্রার্থী যিনি আছেন আকিনুর মিয়া, তার মধ্যে আসলে লড়াইয়ের আকিনুর ইসলাম, আকিনুল ইসলাম মিয়া, হ্যাঁ, তার মধ্যে আসলে এই দুজনের মধ্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে যতটা জানা গেছে। আর জামায়াতের যিনি প্রার্থী আছেন তিনি আসলে তৃতীয় অবস্থানে থাকবেন এরকম একটা ধারণা করা যাচ্ছে। সুবিধাজনক অবস্থানে আছে বিএনপির প্রার্থী। এখন পরিস্থিতি আসলে নির্ভর করতেছে যে প্রার্থী, এই 3 প্রার্থী মানে 3টা দলের প্রার্থীদের মধ্যে যারা আসলে আওয়ামী লীগের ভোটগুলোকে বেশি টানতে পারবে, তাদের জন্য সুবিধাজনক একটা অবস্থান তৈরি হবে বলা যায়। টাঙ্গাইল টাঙ্গাইল 7 আসনে প্রার্থী সংখ্যা দেখছি 3 জন মাত্র 3। তোফাজ্জল হোসেন, তিনি হচ্ছেন হাতি মার্কায়, বাংলাদেশ রিপাবলিকান পার্টি। বিএনপির প্রার্থী হচ্ছে আবুল কালাম আজাদ সিদ্দিকী। আর দাঁড়িপাল্লার প্রার্থী হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন। আচ্ছা, এখানে আসলে বিএনপির যে প্রার্থী আছেন তার বিপরীতে যারা আছেন তারা আসলে সেরকম শক্তিশালী অবস্থানে নাই। বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, তার মাঠের প্রেক্ষাপট আসলে খুবই ভালো। এখন বিপরীতে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন যে জামায়াতের যিনি প্রার্থী আছেন তিনি। এখন এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে কার সুবিধাজনক অবস্থানে তৈরি হবে, যে মূলত যে আওয়ামী লীগের যে এখানে একটা অবস্থান ছিল, যারা ভোটার আছেন তাদেরকে যে বেশি টানতে পারবেন তিনি এখানে সুবিধাজনক অবস্থানে আরো এগিয়ে যাবেন। লড়াই আছে। আচ্ছা, আজাদ ভাই, আপনি যুক্ত করতে চেয়েছিলেন টাঙ্গাইল 7 এবং 8 আসন সম্পর্কে আপনার তো জানতে চাচ্ছি। টাঙ্গাইল 7 আসন, এখানে ইতিপূর্বেও বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং তিনি এই এলাকায় বসবাস করেন, এবং এই এলাকার জনগণের সাথে তার একটা নিবিড় সম্পর্ক। সেই বহু বছর থেকেই এলাকার মানুষের সাথে যার যে একটা সম্পর্ক। তো অতএব এখানে আর দ্বিধাদ্বন্দ্ব নেই, এই আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হবে। আচ্ছা, 8 নম্বর আসনে আহমেদ আজম খান 8 আসন খুবই জটিল, এবং শরীফুল ইসলাম খান মানে জামাত। সমীকরণ হিসাব মেলানো খুবই কঠিন। কারণটা হচ্ছে এই 8 আসনে আমাদের টাঙ্গাইলেরই বাসাইলের বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, তিনি ইতিপূর্বে বেশ কয়েকবার এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি।
কিন্তু তিনি এলাকা ছাড়েননি, তিনি এলাকার মানুষের সাথে নিবিড়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর তার যে নির্বাচনী তার যে এলাকা, তার বাড়ি হচ্ছে বাসাইলে। তো বাসাইলের লোক সঙ্গত কারণেই আহমেদ আজমের প্রতি তাদের এলাকার ভোট থাকবে। কিন্তু এখানে যে সখীপুর যে এলাকা, সখীপুরে ভোটার সংখ্যা বেশি। এই আসনটি মূলত সবসময় ছিল আওয়ামী লীগের দখলে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর দখল। তো এই আসনে মূলত এখন বিএনপির মনোনয়ন চেয়েছিলেন রাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। তিনি মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তো কাজেই এই আসনের ভোটের সমীকরণ খুবই জটিল এবং দুর্বোধ্য। এখানে মূলত বিএনপির হেভিওয়েট প্রার্থী এবং ওই জামাতের যিনি প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী শফিকুল ইসলাম খান এবং লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। তো এখানে মূলত এই আসনে লাবিব গ্রুপের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর এবং আহমেদ আজমের সাথে একটি তীব্র প্রতিদ্বন্দ্বী, সেই সাথে যুক্ত হবেন জামাতের যিনি প্রার্থী শফিকুল ইসলাম খান। শফিকুল ইসলাম খান। তো মূলত আসলে এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তৃতীয় নম্বরে আসবে জামাত। তো এই আসনে জয় পরাজয় কি হবে, এই ভোটের সমীকরণ এখন পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারিনি। এখানে মূলত স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির প্রার্থীর সাথে তীব্র একটি লড়াই হবে। তারপর ফলাফল 12 তারিখে বোঝা যাবে কে জয়মালা পড়েন। আচ্ছা, এখন টাঙ্গাইলে যে 8টা আসন, এর মধ্যে বিএনপি কয়টাতে এগিয়ে আছে স্পষ্টভাবে? স্পষ্টভাবে বিএনপি 5টি আসনে এগিয়ে আছে। আর জামাত কোন আসনে 5টি এগিয়ে? আসন। জামাত কোন আসনে এগিয়ে আছে? জামাত প্রত্যেকটা আসনে প্রতিদ্বন্দ্বিতা আছেন, কিন্তু জয়লাভ করবে এমন কোন আসন এখনো দেখা যাচ্ছে না। আর স্বতন্ত্র কয়টাতে এগিয়ে আছে? স্বতন্ত্র টাঙ্গাইল 3, যেটি লুৎফুজ্জামান বাবর, খান আজাদ। তো দুটোতে আচ্ছা, এগিয়ে আছে আপনি তারপরে বলছেন। আজাদ তারপরে আট। টাঙ্গাইল 4, চার। টাঙ্গাইল 4 তিন আর কালিহাতী 4। আব্দুল লতিফ সিদ্দিকী। তার মানে 3টে আসনে এগিয়ে আছে। তারপর জি 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 তিনটি। জি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আজাদ ভাই আপনাকে। আমরা একটু প্রথমে সত্যজিৎ ধ্রুবর কাছে যেতে চাই। তিনি আমাদের সহকর্মী, ভৈরবের বাসিন্দা। আমরা কিশোরগঞ্জ জেলা নিয়ে আলাপ করেছিলাম, বিশেষ করে ভৈরবের যে আসনটা, এটা নিয়ে যদি আপনার একটু পর্যালোচনা শুনতে চাই। যদিও এই বিষয়ে আলোচনা আগেই হয়েছে, আপনি আপনার অবজারভেশনটা যদি দেন, ওখানে কোন দল এবং কোন প্রার্থী এগিয়ে আছে? আচ্ছা, ভৈরব পুলিয়াচল নিয়ে কিশোরগঞ্জ 6 আসন। এই 6 আসনে আমাদের মূলত প্রার্থী আছে 9 জন। কিন্তু আমরা যাকে বলি প্রতিদ্বন্দ্বিতা হবে 2 জনের মধ্যে। একজন হচ্ছে ধানের শীষের শরীফুল আলম, আর একজন হচ্ছে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী, রিকশার প্রার্থী বা জামাতের ওখানে আতাউল্লাহ আমিনী ইসলামের। তো 2 জনের মধ্যেই মূলত কমপ্লিট হবে। বিশেষ করে শরীফুল আলম দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যুক্ত এবং এর মধ্যে উনি 4 বার ইলেকশন করেছেন, মানে নমিনেশন পেয়েছিলেন। এবং আপনারা জানেন ভৈরবটা মূলত একটা সময় আওয়ামী লীগ দুর্গ ছিল। এখান থেকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান পাশ করেছিলেন এবং স্বাধীনতার পর থেকে একচ্ছত্রভাবে আওয়ামী লীগের মূলত এই আসনটি ছিল। 1991 সালে প্রথম এই আসনটি বিএনপির দখলে যায়, জিল্লুর রহমানকে হারিয়ে আমাদের আব্দুল লতিফ ভূঁইয়া বিএনপির উনি আসনটি পান। এরপরে আসনটিতে আর বিএনপি জয়লাভ করতে পারে, বিএনপি জয় নাই। পরবর্তী এই শরীফুল আলম বারবার চেষ্টা করছেন
এই আসনটি পাশ করার জন্য। এবার এবার প্রথমে শরীফ আলম এমনিতেই বেশ মানে কর্মী বান্ধব একজন লোক। ব্রাহ্মণবাড়িয়ায় 6টা সংসদীয় আসন, একটা ঐতিহ্যবাহী জেলা। এই জেলার রাজনীতির ডাইনামিক্সটা একটু আপনাকে, পলিটিক্যাল ডাইনামিক্সটা একটু আমাকে, আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে 1 মিনিটে বলেন। ব্রাহ্মণবাড়িয়া মূলত ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিগত সময়ে 5টা আসনে বিএনপি নির্বাচিত হয়েছিল 91-96 সালে। একমাত্র নাসিরনগর এই ছিল আওয়ামী লীগের দখলে। এই চিটাং ডিভিশনের একটা সিট পেয়েছিল নাসিরনগর আওয়ামী লীগ বিগত সময়ে। এখন বর্তমানে এই 6টার মধ্যে 4টাতেই সম্ভবত বিএনপি আগে আছে, আর 2টাতে বিদ্রোহী প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 2 এবং ব্রাহ্মণবাড়িয়া 6 বানসারামপুর। ওই বানসারামপুরে জুলাই সাকি বিএনপি জোটের প্রার্থী হিসেবে এখানে। আচ্ছা, আমরা আসন ধরে আলাদা আলাপ করব। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে যাই, সেখানে আমরা দেখতে পারি 8 জন প্রার্থী আছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন 3 জন। জামাতে ইসলামের প্রার্থী আমিনুল ইসলাম, বিএনপির প্রার্থী এম এ হান্নান। এই যে এই আসনে কোন দল বা কোন প্রার্থী এগিয়ে আছেন? এখানে বিএনপি স্বতন্ত্র 2 জন বিদ্রোহী প্রার্থী আছে। এই কারণে বিএনপি একটু ইয়াতে আছে, রিস্কের মধ্যে আছে। নাইলে বিএনপি এটা মোটামুটি এবার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন ত্রিমুখী লড়াই হবে। বিএনপি ধানের শীষের সাথে বিএনপি বিদ্রোহী প্রার্থী লড়াইটা। কোন বিদ্রোহী প্রার্থী কে? বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র একে এম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র এম এ হান্নান। এই দুজনের মধ্যে লড়াই হবে আপনি বলছেন। আচ্ছা, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 2-এ যাই, সেখানে আমরা দেখছি প্রার্থী সংখ্যা 10 জন, এবং সেখানে আছেন, তাদের মধ্যে আছেন সারা দেশে আলোচিত মুখ রুমিন ফারহানা। 9 জন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির সাবেক এমপি ছিলেন, বিএনপি নেত্রী ছিলেন। আমরা আওয়ামী লীগের সময় তাকে বিএনপির পক্ষে অনেক কথা বলতে শুনেছি। এই আসনের সমীকরণটা কি? আন্তর্জাতিক সম্পর্ক ছিলেন। জি। এখানে মূলত এখন ইয়াং জেনারেশন ওনার পক্ষে মাঠে নামতে, বিএনপির অনেক নেতা কর্মী ওনার পিছনে কাজ করতেছে। এর মধ্যে কয়েকজন যে বহিষ্কার করা হয়েছে, এরপরও ওনার জনপ্রিয়তা অনেক তুঙ্গে। এখানে মূলত 2 জনের মধ্যেই হবে। বিএনপি জোট সমর্থিত জমিয়ত উলামে ইসলামী বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে বর্তমানে যে অবস্থা, রুমিন ফারহানের অবস্থানই সবচেয়ে বেশি মনে হচ্ছে। আচ্ছা, ইরফানুল হক নাহিদ, আপনার কি বিশ্লেষণ? রুমিন ফারহানা তো আলোচিত চরিত্র, সে কেন বিএনপি থেকে নমিনেশন পাইলো না? প্রেক্ষাপটটা কি আপনার কাছে? এই আসলে হচ্ছে কি, আপনার ধরেন দীর্ঘ প্রায় 15-15.5 বছর যে আন্দোলন সংগ্রাম, মাঠের যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপির সাথে বেশ কিছু সহযোগী দল ছিল, যার মধ্যে জমিয়তে উলামা ইসলাম একটা, জাতীয় দল যেটা বললাম এর আগে একটা। এই আসনগুলোতে এটা কমিটমেন্ট ছিল, এটা দলীয় কমিটমেন্ট, জোটের একটা কমিটমেন্ট থাকে না। তো এখন জোটের কমিটমেন্ট রাখতে গিয়ে হয়তো তাকে ছাড়তে হচ্ছে। কিন্তু যদি আপনি অ্যাকচুয়ালি হিসাব করেন, তাহলে এখানে রুমিন ফারহানের নমিনেশন পাওয়ার কথা। জোটের কারণে তাকে বাইরে রাখতে হয়েছে, কারণ এখানে জুনায়েদ আল হাবিব উনি কিন্তু ইসলামী অনেক বড় বক্তা। বিশেষ করে ওই অঞ্চলে আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়া যতগুলো ইসলামী আন্দোলন হয়েছে বা জাতীয় আন্দোলন হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া একটা বিশাল ভূমিকা রাখছে। এই আসলে ছিল মূলত এর আগে মুফতি ফজলুল হক আমিনী, উনি ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে ছিলেন। ওই সময়ও কিন্তু একটা স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুল সত্তার ভুইয়াকে বসিয়ে দিয়ে পরে ওনাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছিল 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে। তো এইবার হয়তো সেটা সম্ভব হয়নি। এবার রুমিন ফারহানা বিক্রি করে করছেন। তো সেক্ষেত্রে জুনায়েদ আল হাবিবের কে দেওয়া হয়েছে জোট সঙ্গী হিসাবে। এবং এখানে ইসলামীদের একটা ভালো প্রভাব আছে, ধর্মীয় একটা ভালো প্রভাব আছে, কারণ এখানে অনেকগুলি মাদ্রাসা আছে। এখানে মুফতি ফজলুল হক আমিনীর বাড়ি এখানে। তারপরে এই যে জুনায়েদ আল হাবিব বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, হয়তো এই আসলে না, পার্শ্ববর্তী উপজেলায়। তো সেই হিসেবে আর এদিক দিয়ে আপনার রুমিন ফারহানার অ্যাডভান্টেজ, ওলি হাদির মেয়ে,
বলে হয়তো কথিত আছে যে 73 সালে যে বাচ্চাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ওখানে উনি পাশ করেছিলেন, ওনার রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল, এরকম একটা কথিত আছে। উনি স্বতন্ত্র, তখনও কিন্তু উনি স্বতন্ত্র ছিলেন। তো সেই হিসেবে যেহেতু পিতার উত্তরাধিকারী সূত্রে উনি করছেন, তো আশা করি যে উনি ভালো করবেন। কারণ আশা করি আমি যা রিপোর্ট পাচ্ছি আর কি, যে উনি ভালো করবেন। আর জমিয়তুল উলামা ইসলামের যে প্রার্থী, উনিও গ্রহণযোগ্য মানুষ, উনি ভাই বলে বলতে পারবেন, উনিও অনেক বড় আলেম এবং আন্দোলন সংগ্রামে যে উনি জেল খেটেছেন, জোটে কিন্তু উনি জেলও খেটেছেন। এই কারণে আমার মনে হয়েছে যে এদের যে জোটটা, বিএনপি এবং বিএনপির সাথে যে জোটটা, এদের কাছে কথা রাখতে গিয়ে হয়তো এই আসনটা ছাড় দিতেছে, বড় ধরনের একটা স্যাক্রিফাইস করতে হয়েছে। আচ্ছা, আমরা আমরা আশিক ইসলামের কাছে আবার যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 3, জি। এখানে প্রার্থী দেখছি 7 জন। এর মধ্যে স্বতন্ত্র একজন আছে ওমর ইউসুফ খান, এবং বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব। আর শ্যামল। এখানে জামাতের প্রার্থী নাই, এনসিপির প্রার্থী আতাউল্লাহ। এছাড়া আরো মোট 7 জন আছে। এখানে মূলত এই বিএনপির একতরফা নির্বাচন হবে, আর অন্যরা কোনো কার্যক্রম খুব একটা নাই। ওই এখানে রেজাল্ট বিএনপির পক্ষে আছে, খালেদ হাসান মাহমুদ শ্যামল। অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের খুব একটা নাই। আতাউল্লাহ আছে, কিন্তু ওই 3 জন নেতারও এসে এখানে মিটিং সিটিং করে গেছে, কিন্তু জামাত পরোক্ষভাবে তাদের পক্ষে খুব একটা কাজ করে নাই, করতেছে না। আচ্ছা, আমরা যদি জানি ব্রাহ্মণবাড়িয়া, এখানে ওই ধানের শীষের প্রার্থী মোটামুটি এগিয়ে আছে। আচ্ছা ভোটের পার্থক্য বেশি হবে ধারণা করা হচ্ছে। আচ্ছা, আমরা যদি এবার ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে যাই, এখানে আমরা দেখছি জামাতের প্রার্থী হচ্ছে আতাউর রহমান সরকার, যিনি কেন্দ্রীয় জামাতের নেতা হিসাবে পরিচিত, সাংবাদিকদের সাথে বেশ ঘনিষ্ঠ। আর বিএনপিও প্রার্থী আছেন একজন বর্ষিয়ান। তো এই আসনের বর্ষিয়ান সাবেক এমপি, ডক্টর মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, সাবেক সচিব, সাবেক সচিব ছিলেন মুশফিকুর এবং কয়েকবার এমপিও ছিলেন উনি। সাবেক সচিব হুম। এমপিও ছিল। কিন্তু উনি এখানে মোটামুটি এখানকার অবস্থা বয়োবৃদ্ধ। এখানে হইলো জামাতের সাংগঠনিক অবস্থানের কারণে লড়াইয়ের হিসাবে আসতেছে। সাংগঠনিক অবস্থানটা ভালো, এসব কারণে লড়াই আসবে। তাহলে এখানে মূলত ঘাঁটিটা হইলো বিএনপি ঘাঁটি, আখড়া করবো হইলো বিএনপি ঘাঁটি। এখন সাংগঠনিক কারণে জামাত এখানে লড়াই আসবে। মূলত এখান থেকে বিএনপি প্রার্থী উঠে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 5-এ যাই, 5-এ আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী আছেন 8 জন। তো এখানে এখানে বোধহয় জামাতের প্রার্থী নাই, বিএনপির প্রার্থীর আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী আছেন একজন, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আছেন আমজাদ হোসাইন, রিকশা মার্কা। এখানে মূলত বিএনপি স্বতন্ত্র দেওয়া হয়েছে কাজী নাজমুল হোসেন তাপস। বিগত নির্বাচনে দলের বিএনপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখন এখানে মূলত বিএনপি এবং বিএনপি বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াইটা হবে। আচ্ছা আচ্ছা, আমরা যদি কাজী নাজমুল হোসেন তাপস আর এম এ মান্নান, তাদের মধ্যে মূলত লড়াই হবে। তবে এখানে কেন্দ্রীয় বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসেন রিশকা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম নজরুল হাতপাখা প্রতীকে নির্বাচন লড়াইয়ে যুক্ত আছেন। মোটামুটি তাদের মোটামুটি একটু ভালো। আচ্ছা, আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 6-এ যাই, এখানে একজন আলোচিত প্রার্থী আছেন, জাতীয় নেতা জোনায়েদ সাকি নামে পরিচিত, জোনায়েদ আব্দুর রহিম সাকি তার নাম। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান ব্যক্তি, মাথাল মার্কা, এবং দাড়িপাল্লার প্রার্থী আছে মহসিন। বিএনপির প্রার্থী নাই। জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে। আমরা দেখেছি যে ওনাকে প্রার্থী ঘোষণার পরে অনেক বিক্ষোভ করেছে বিএনপি নেতা কর্মীরা। এখন কি উনি পরিস্থিতি ওনার পক্ষে আনতে পেরেছে? এখন ওনার পক্ষে বিএনপি দলীয় নেতা কর্মীরা মাঠে কাজ করতেছে। মূলত ওই সাকি সাহেবই এগিয়ে আসছে, জামাত প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এখানে জোনায়েদ সাকির অবস্থান আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। উনি নির্বাচনে উঠে আসতে পারব জনগণের প্রত্যাশায়, আকাঙ্ক্ষা। কেন্দ্রীয় নেতা হিসাবে ওনার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।
আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আশিক ইসলাম, আপনি মূল্যবান তথ্য দিয়েছেন। নাহিদ নাহিদুল হক, ইরফানুল হক নাহিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যা শুনলেন ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, আপনি কি একমত? হ্যাঁ, উনি যা বলেছেন আমি পুরোপুরি একমত। কারণ ওইখানে যদি বিএনপির কোনো বিদ্রোহী টিদ্রোহী থাকতো তাহলে ঝামেলা হয়ে যেত। বাচ্চারামপুর যেটা জুনায়েদ সাকিব, কিন্তু জুনায়েদ সাকিব কেন্দ্রীয় নেতা, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতার কারণে একটা হাইপ থাকে। আর উনি যেহেতু ন্যাশনালি খুবই পরিচিত, আপনার টকশো বক্স সবকিছু মিলিয়ে টিলিয়ে উনি মানে জুলাই আন্দোলনে ওনার একটা খুবই খুবই মুখ্য পরিচিত ভূমিকা মুখ। ছিল। মানুষ এটা মূল্যায়ন করবে। আমার ধারণা যে ভাই যেটা বলেছেন একদম পারফেক্ট বলেছেন। শুধুমাত্র একটি আসনেই ব্রাহ্মণবাড়িয়া আমার মনে হয় যে স্বতন্ত্র আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সরাইল এবং আশুগঞ্জ, যেটা ব্রাহ্মণবাড়িয়া 2। এটাতে রুমিন একটা ফারহানা। ওইটাতে একটু ঝামেলা আছে। বাকিগুলি আমার মনে হয় না যে বিএনপির বাইরে কেউ খুব একটা সুবিধা করতে পারবে। অ্যালিস, আপনার মন্তব্য সংক্ষেপে। আমার কাছেও মনে হচ্ছে যে এখানে রুমিন আপা আসলে খুব পরীক্ষিত বিএনপির নেতা হিসেবে, কারণ উনি বারবার বিএনপির যত দুঃসময় গিয়েছে তখন সেই সময়গুলোতে আসলে রুমিন ফারহানা সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, রাজপথের আন্দোলন সব জায়গায় আসলে বিএনপির হয়ে লড়েছেন। সেই জন্য ওনাকে দলমতের বাইরে সবাই আসলে একটু অন্যভাবেই দেখছেন। এই জন্য ওনার পপুলারিটি এবং ওনার সাহসী অবস্থান, আমি বলবো যে নারী হিসেবে উনি যাদের সাথে লড়ছেন, বিএনপির ওনাকে মনোনয়ন দেননি, তারপরে উনি যে লড়াইটা দিচ্ছেন, এমনকি ওনার সঙ্গে উনি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাঠে ভালোভাবে ফাইট দিচ্ছেন। আমার মনে হয় যে সেইটা হয়তো বা ওনাকে অনেক সুবিধাজনক একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, এমনকি মনে হয় যে উনি একটা ভালো একটা রেজাল্ট আসবে। জি, ধন্যবাদ। আমরা সত্যজিৎ দাস ধ্রুবকে দিয়ে শেষ করতে চাচ্ছি। দাদা, আপনার কাছে জানতে চাচ্ছি যে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে আমরা জানি অনেক আওয়ামী লীগের ভোটার আছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে। এরা এবার কাকে, কোন প্রতীকে ভোট দিবে বলে মনে করছেন? নামির ভাই, ধন্যবাদ। আসলে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলটা আসলে একই অঞ্চল। ভৈরবের যেহেতু একটা বাণিজ্য এলাকা, সেই কারণেই বিভিন্ন অঞ্চলের মানুষ ভৈরবে আসে। তো আজকেও কথা বলেছে অনেকের সাথে। তো এই মানে বিষয়গুলো যেটা আশিক ভাই বলেছে, যে পরিসংখ্যানটি তুলে ধরেছে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, এটি যথার্থ। আসলে ব্রাহ্মণবাড়িয়াতে ধানের শীষের আধিক্যই বেশি, এবং স্বতন্ত্র 2 জন আছে, সেটাও ধানের শীষ বিদ্রোহী। তো এদিক দিয়ে যদি সংখ্যালঘু বা এদের ভোটারের কথা চিন্তা করেন, বেসিক্যালি মানে দীর্ঘদিন যাবত তো আসলে আমরা যদি এইভাবে সংখ্যালঘু, একটা কথা আছে যে সংখ্যালঘুরা আওয়ামী লীগের ভোট দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, তো এইরকমটা কিন্তু এবার চোখে পড়ছে না। হ্যাঁ, এবার চোখে পড়ছে, আবার এই পরিস্থিতি নাই, কিন্তু এই ভোটটি আমার কেন জানি মনে হয় এই ভোটগুলো এগুলো ধানের শীষে যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? আওয়ামী লীগের তো প্রায় আওয়ামী লীগের তো নাই। আওয়ামী লীগের যে ভোটগুলো, এগুলো আমাদের এলাকার ভোটগুলো ধানের শীষে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ সত্যজিৎ দাস ধ্রুব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন নাসিম খান, আতাউর রহমান আজাদ এবং আশিক ইসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইরফানুল হক নাহিদ এবং শাহনাজ পারভিন এলিস। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভোটের সমীকরণ মেলাতে আবার শীঘ্রই আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।